জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংকট নেই, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর পরামর্শ। দেশ জুড়ে কাটছে না জ্বালানি সংকট, শৃঙ্খলা রক্ষায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন, তদারকিতে প্রতি পাম্পে ট্যাগ অফিসার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান, সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বাস হাজারো নেতাকর্মীর। এবং আজও ঢাকামুখী মানুষের ঢল, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, সড়ক মহাসড়কে যানজট, রেলেও বাড়তি চাপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। শনিবার বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। বলেন, যারা জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান হবে। তেল সরবরাহে কোনো সংকট নেই উল্লেখ করে চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এদিকে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও পরিবহন সংশ্লিষ্টদের। এতে আম সহ কৃষি পণ্য উৎপাদনে ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, বিচ্ছিন্নভাবে চেষ্টা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জ্বালানি সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। যেসব স্টেশনে রয়েছে সেগুলোতেও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষোভ দেখা দিয়েছে চালকদের মধ্যে। অন্যদিকে চলতি মৌসুমে আম ও গম সহ কৃষি উৎপাদনে ব্যাহত হওয়ার কথা বলছেন কৃষকরা। এমন অবস্থায় পড়েছি, না পাচ্ছি তেলের কারণে গম কাটতে, না পাইপ দিয়ে কেটে, না তেলের কারণে মারতে পারছি। আম চাষি ভাইয়ের জন্য ধরেন যেরকম যদি হয়তো দুর্ভিক্ষ পড়ে যাবে। তেলের যে সংকট, তো সমস্যা, কাজ করা, ফিল্ড পর্যায়ে কাজ করা খুব কঠিন। আমরা তো কাজ ফেলে এখানে আসছি, তাহলে আমার মতো হাজার হাজার লোক এখানে আছে না ভাই, তাহলে এটা কি দেশের অবস্থায় না? এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, গেল এক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। ফলে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না। গাড়ি আসার আগে যেটা তেল ছাড়বো, আমরা কালকে কতটি পাবো না পাবো, তো তখন এটা তার পরবর্তীতে আমরা বিক্রয় করবো। অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ 1-এর সংসদ সদস্য কেরামত আলী। অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তিনি। নিয়ম বহির্ভূত কোনো তেল নিতে পারবে না। স্থানীয় লোকেদের বড় এটা সেটা দেখছে, এটা করা যাবে না। আমার ক্ষমতা আছে, আমার দল আছে, এটা করা যাবে না। এখন থেকে কৃষকের তেলের টাইম একটু আলাদা করে দেবো। কৃষকের গাড়ি এসে তেল এসে মোটরসাইকেল আসবে না, তখন দেখবে লেখা আছে এই সময় মোটরসাইকেল তেল পাওয়া যাবে না। কৃত্রিম সংকটটা দূর হলে পরবর্তী সময়ে যদি সব পেট্রোল পাম্প চালু হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে। জেলায় মোট 32টি ফিলিং স্টেশনে শীঘ্রই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জাতীয় সংসদ সদস্যদের জন্য আগামী 10 এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে আগামীকাল। এরই মধ্যে ছুটির দিনেও কর্মচঞ্চল সংসদ ভবন। বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদের সাউন্ড ব্যবস্থা জোরদার, এমপিদের আবাসন নিশ্চিত সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। পরামর্শ চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্বে করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। এ সময় সংসদ সদস্যের জন্য আবাসন নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ। 10 এপ্রিলের মধ্যে সংস্কার সহ বরাদ্দের কথা বলেন তিনি। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম, যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্রাইট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। 12ই মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় 11 সদস্যের সংসদ কমিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলে কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যার পর রাজধানী নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এদিকে তার আগমন ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। দর্শক, এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, প্রধানমন্ত্রী আগমন ঘিরে কেমন দেখছেন কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা, আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ জেরিন। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তারেক রহমান এই প্রথম কিন্তু বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে, দলটির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু তিনি এই প্রথমবারের মতো এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর। তো ওনার আগমনকে ঘিরে আমরা যেটি দেখতে পেয়েছি, আপনার দুপুর থেকেই প্রায় এখানে যারা বিএনপি সহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, এবং এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগান থেকে শুরু করে তাদের দলীয় যে স্লোগান থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে কিন্তু এই পল্টন এলাকাটি এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই পুরো এলাকাটি কিন্তু মুখরিত হয়েছিল। তো আমরা যেটি দেখতে পেয়েছি, সন্ধ্যা 7:10 ঠিক এই সময়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, এখানে এসে তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন। তারপরে তার আগে আমরা যেটি দেখতে পেয়েছি, যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা একটি বাসে করে এই কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত হন, এবং প্রায় আমরা বলতে পারি প্রায় 2 ঘন্টা উনি কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এমপি এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীরা রয়েছে ওনাদের সাথে কিন্তু উনি কথা বলেছেন, এবং আনুষ্ঠানিকভাবে উনি যেটি বলেছেন, কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে সামনে এসে কথা বলেছেন। তো উনি যেটি বলেছেন যে এই বিএনপির উপরে সাধারণ মানুষের যে আশা, প্রত্যাশা এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটি যেন দলের নেতাকর্মীরা যেন সেইভাবেই কাজ করে। এবং দলের নেতাকর্মীদের আরেকটি বিষয়ে বলেছেন যে উনি প্রায়ই এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে কিন্তু তিনি আসবেন, অফিস করবেন। তো এখানে যেন শৃঙ্খলা ধরে রাখার জন্য নেতাকর্মীদের জড়ো না হয় সে বিষয়টি কিন্তু বলেছেন। এবং আশপাশে আপনি জানেন যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের 2 পাশে কিন্তু রাস্তা রয়েছে। তানজিদ, আপনাকে ধন্যবাদ।
পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই বাস ও ট্রেনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে ঢাকামুখী যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের অষ্টম দিনেও প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ছাদে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েই ঢাকায় ফিরছেন অনেক যাত্রী। পরিবার পরিজনকে রেখে কষ্ট হলেও জীবিকা ও জীবনের তাগিদেই ব্যস্ত নগরীতে ফিরতে হচ্ছে মানুষকে। চাকরির ক্ষেত্রে মায়ের টান ছেড়ে আসতেই হয়, চাকরি করতে হয়, পরিবার চালাতে হয়। খারাপ লাগছে, একটা পিছু টান রয়ে গেছে গ্রামের প্রতি। ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ফিরতি যাত্রায় যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবুও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। সবাই তো ঢাকায় আসতেছে, অনেক কষ্ট হয়েছে আসতে, জ্যাম হয়েছে অনেক। ভিড় একটু বেশি ছিল, আপাতত তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাপক জ্যাম, ভিতরে নড়াচড়া করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, মানে কঠিন অবস্থা। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ছিল বেশিরভাগই ফাঁকা। ঈদে যারা ছুটি পাননি তাদের অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন। ঈদের ছুটি পায় না, ঈদের পরে যাচ্ছে, কাজ ছিল অনেক মালিকের, অনেকে ঘোরাঘোরা করছে, দিক সেদিকে আসছে, তারা ছুটি শেষ করে তারপর আমাকে ছুটি দিতে আসছে। ঈদে আমি ছুটি পাইনি তো, তাই আমি ঈদের পরে বাড়িতে যাচ্ছি। এদিকে বাস স্টেশনে ব্যাপক চাপ রয়েছে দূরপাল্লার বাসের। একই সঙ্গে অনেকে গ্রামের পথে রওনা দিচ্ছেন। এতে টার্মিনাল এলাকায় প্রবেশ ও বহির্গমন উভয় পথেই বেড়েছে ব্যস্ততা। কিছু পরিবহনের যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেক সমস্যা, রাস্তায় অনেক জ্যাম, আর ভাড়াও অনেক বেশি। 300 টাকার ভাড়া 500 টাকা, 800 টাকা ভাড়া তো বেশি নিচ্ছে। এখন আগে তো ছিল 310 টাকা করে, তো এখন নিচ্ছে 500 টাকা করে। ট্রেনের তুলনায় বাস যাত্রায় যানজট ও ভিড় তুলনামূলক কম থাকায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। ইনশাআল্লাহ ভালো করে আসছি আজকে, সমস্যা হয় না, সকাল থেকে আসতে পারছি। খুব সুন্দরভাবে গাড়ি আসছে, কোনো সমস্যা হয়নি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ হতে হবে। সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 43তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বর্তমানে পোশাকে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো উপযুক্ত পোশাক ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণেরও কৃত্রিম বন্ধু। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নারায়ণগঞ্জের চশারায় জেলা ডাক বাংলোতে এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের প্রথম সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ সম্প্রতি দেখেছি যে বিএনপি কোথাও সংবিধান মানছেন, আবার কোথাও মানছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আহ্বান থাকবে যে অতি দ্রুত গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করার। এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন, যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমরা আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা, সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। রাজধানীতে প্রতি বছর বর্ষা মৌসুমে মশার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ মশক নিয়ন্ত্রক কর্মসূচি নিয়েছে। সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে এ সংক্রান্ত
কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, ঢাকায় 536টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধনে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ঢাকা জুড়ে চলবে মশক নিধন কার্যক্রম। এ উদ্যোগে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি প্রশাসক হিসাবে কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন চাইলে হয়তোবা আমরা সকল সমস্যা একসাথে সমাধান করতে পারবো না। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখবো, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 3টি নৌকা সহ 15 জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। সকালে শাহপুরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইখংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানান সাব্রাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান। বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য দিয়ে রয়েছে বলে জানান তিনি। ভোরের স্নিগ্ধতায় স্বাস্থ্য সচেতন মানুষদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে হাতিরঝিল উপলক্ষ ক্লাব 30 স্পিরিট রান। স্বাস্থ্য সুরক্ষায় দৌড়কে জনপ্রিয় করতে প্রায় 1000 দৌড়বিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি, যেখানে বড়দের পাশাপাশি শিশুদের পদচারণায় মুখর ছিল ফান রান। ইভেন্টের মূল স্লোগান রিরাইট ইয়োর ওন স্টোরি। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল অ্যাক্টিভ পালস বাংলাদেশ। বিশেষ সহযোগিতায় ছিল দলছুট এবং অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে যুক্ত ছিল 0204 বাংলাদেশ। ঈদের টানা 10 দিন ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। এদিকে ছুটির সময়েও সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম। লার্ন ফটোগ্রাফি উইথ রোয়েনার উদ্যোগে নারী ফটোগ্রাফারদের নিয়ে একটি বড় গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকার ক্যাডেট কলেজ ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার রোয়েনা মেহজাবিনের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রদর্শনী, সিনেমাটোগ্রাফি প্রতিযোগিতা ও বিশেষ ভিডিও প্রদর্শনী হয়। 2015 সাল থেকে নারী ফটোগ্রাফারদের উন্নয়নে কাজ করে আসছে এই প্ল্যাটফর্ম। এবারে আন্তর্জাতিক। ইরানের দুটি বড় স্টিল কারখানা, একটি হেভি ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার জবাবে মার্কিনী ও ইসরায়েলি প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে চলমান সংঘাতে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি বিপ্লবীরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের দুটি বড় স্টিল কারখানা, একটি হেভি ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরে যেতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে তাদের প্রতিষ্ঠানে হামলার জবাবে মার্কিনী ও ইসরায়েলি প্রতিষ্ঠানে হামলা চালানো হবে। শুক্রবার ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা মিসাইল ছুড়েছে ইরান। এছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট 12 জন মার্কিন সেনা আহত হয়েছে। চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে হুতি বাহিনী। এদিকে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ল্যাভরভ তেহরানে নতুন করে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আরাকচিকে অবহিত করেন। ল্যাভরভ ও আরাকচি আন্তর্জাতিক আইন মেনে এবং সংশ্লিষ্ট সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এই সংঘাতকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেয়া বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করে দিয়েছেন তারা। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে রাত 1:30টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। 2026 বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে সরাসরি জায়গা পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচটি নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ। অন্যদিকে রুদ গার্সিয়ার অধীনে অপরাজিত বেলজিয়াম তাদের তরুণ প্রতিভাদের নিয়ে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামবে। তবে গোলরক্ষক থিবো কর্তোয়া এবং লিয়ান্ড্রো ট্রোসার্ট ইনজুরির জন্য এ ম্যাচ খেলছে না। আগামীকাল সকাল 7টায় সিটি স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। তবে ইনজুরির কারণে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে দেখা যাবে না। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ও বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে বেশ অস্বস্তি অনুভব করলে প্রথমার্ধ শেষে তাকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। তার ডান হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। ক্লাব সূত্রে জানা গেছে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় 5 সপ্তাহ সময় লাগতে পারে। তবে আগামী 10 মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলে ফিরতে পারেন রাফিনিয়া। শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি মজুদ ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংকট নেই, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর পরামর্শ। দেশ জুড়ে কাটছে না জ্বালানি সংকট, শৃঙ্খলা রক্ষায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন, তদারকিতে প্রতি পাম্পে ট্যাগ অফিসার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমান, সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বাস হাজারো নেতাকর্মীর। এবং আজও ঢাকামুখী মানুষের ঢল, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সড়ক মহাসড়কে যানজট, রেলেও বাড়তি চাপ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।